এবং জুলাই জাতীয় সনদে আমাদের পরিচয় হিসেবে উল্লেখ করা হয়েছে আমরা বাংলাদেশী। এই পরিচয় নিয়ে কারোর আপত্তি থাকার সুযোগ নেই। আছে? আপনাদের কাছে আমার প্রশ্ন, এই পরিচয় নিয়ে কারোর আপত্তি আছে? সুতরাং আমরা বিভিন্ন ধর্মের মানুষ হতে পারি, আমরা সবাইকে নিয়েই চলতে চাই এবং সবাইকে নিয়ে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং এই দেশ এগিয়ে যায়, সেই লক্ষ্যে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমি যে পজিশনে আছি সেখান থেকে তো আসলে অনেক বিষয়ে মন্তব্য করা যায় না এবং উচিত নয়। আমি আজকে এখানে সাংবাদিক ভাইরা আছেন, তাদের মাধ্যমে আমাদের পাহাড়ে যে সকল জনগোষ্ঠী বসবাস করছে তাদের কাছে আমার উদাত্ত অনুরোধ থাকবে যে আপনারা নিজেদেরকে এই বাংলাদেশের একজন অধিবাসী হিসেবে গর্বের সহিত আপনাদেরকে নিজেদের পরিচয় একজন বাংলাদেশী হিসেবে সবার সামনে, সেটি বাংলাদেশের মানুষের কাছে, সেটি আমাদের পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের কাছে এই পরিচয় দেওয়া উচিত যে আমরা সবাই বাংলাদেশী। আমার মনে হয় যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি কিন্তু এই সমস্যার সমাধান করে দিয়েছেন। এই যে জাতীয়তাবাদের যে দর্শন, সেই দর্শন এমন একটি দর্শন যে এখানে বিভিন্ন মত এবং পথের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, এটি নিয়ে যে এক সময় দ্বন্দ্ব সৃষ্টি হয়, তখন এই সকল দ্বন্দ্বের ঊর্ধ্বে গিয়ে যে পরিচয়, যে দর্শন, যে আদর্শ আমাদেরকে সেই সংকট থেকে মুক্তি দেয়, সেটি হলো জাতীয়তাবাদের দর্শন। এবং সেই দর্শন হলো সবার আগে বাংলাদেশ, আমরা সবাই বাংলাদেশের মানুষ, আমরা সবাই বাংলাদেশী। এটি নিয়ে আমার কাছে মনে হয় যে এই সংকট নিয়ে সমাধান ইতিমধ্যে হয়ে গেছে। সুতরাং এখন আর নতুন করে এটি নিয়ে বিতর্ক সৃষ্টি করা উচিত না। হ্যাঁ, হয়তো কেউ কেউ থাকতে পারে নিজেদেরকে আদিবাসী হিসেবে পরিচয় দেয়, তারা মনে করে যে আমরা বাংলাদেশ সৃষ্টির আগে থেকেই আমরা এখানে বসবাস করছি। সুতরাং আমাদের এখন যেহেতু সংবিধানে আমাদেরকে উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নিকৃষ্টি এবং সম্প্রদায়ের মানুষ হিসেবে আমাদেরকে উল্লেখ করা হয়েছে। সুতরাং আমার কাছে মনে হয় নতুন করে এই আদিবাসী শব্দ এটি নিয়ে বিতর্ক করা আমাদের উচিত হবে না। এবং বিশেষ করে আমাদের পাহাড় নিয়ে অনেক চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে। দেখেন, পাহাড় থেকে যদি সেনাবাহিনীকে সরিয়ে দেওয়া হয় তাহলে পাহাড়ে শান্তি নয়, আরো অশান্তি শুরু হবে। সেনাবাহিনী সেখানে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করছে। হ্যাঁ, কিছু গোষ্ঠী আছে, ব্যক্তি আছে যারা মনে করে যে সেনাবাহিনী থাকলে এখানে আমাদের যে অন্যায়, অপকর্ম, অপরাধ বা চাঁদাবাজি এটি করা সম্ভবপর হবে না। যে কারণে কেউ কেউ সেনাবাহিনী যে সেখানে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে এটি মেনে নিতে পারে না। বিকল্প কে আছে, কারা আছে? পাহাড়ে আমরা প্রায়ই দেখি যে কাউকে অপহরণ করা হয়েছে, চাঁদা দাবি করা হচ্ছে। তো এই যে সমস্যা, সংকট, এগুলো সমাধান কে করবে? আমাদের সেনাবাহিনী অনেকটা সেখানে শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। মাঝে মধ্যে যে সমস্যা হয় না সেটি আমি বলবো না, কিন্তু এতটুকু বলতে চাই, সেনাবাহিনীর বিকল্প আর কিছু নাই। যতটুকু সংকট আছে এটি সমাধানের দায়িত্ব সেনাবাহিনীর কাঁধে দেশের জনগণ দিয়েছে। বাংলাদেশে যে সময় সংকট শুরু হয়েছে, সেটা অতীতে বলেন বা 24-এ বলেন, যে কোনো সংকটে এদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। অনেকে বলে থাকে যে সেনাবাহিনী আর গণঅভ্যুত্থানে কি ভূমিকা রেখেছে। মনে করেন যে একটি ক্রিকেট খেলা, 300 রানের প্রয়োজন, আমরা সবাই মিলে 280 রান করেছি, আর কত রান প্রয়োজন?
20 রান। এখন সর্বশেষ 2 জন নেমে এই 20 রান করলো। তাদেরকে আপনি কৃতিত্ব দিবেন না? ঠিক সেনাবাহিনীকে এই যে শেষ সময় এসে জনগণের পাশে দাঁড়ালো, তারা যে শেখ হাসিনাকে বলল যে আমরা আপনাকে আর সমর্থন দিতে পারবো না, আমরা জনগণের বুকে গুলি চালাতে পারবো না, এরপরে তো শেখ হাসিনার পতন হয়ে গেল, ঠিক নয় কি? আমাদের সেনাপ্রধানের ভূমিকা রেখেছিলেন। সুতরাং সেনাপ্রধানকে নিয়ে অনেকে বিতর্ক করে থাকে, কেউ কেউ তার দাড়ি নিয়েও কথা বলে। এনসিপির একজন নেতা সেনাপ্রধানের দাড়ি নিয়ে কথা বলেছে, নাসিরউদ্দিন পাটোয়ারি। একজন মুসলমানের ঘরের সন্তান আরেকজন মুসলমান ঘরের সন্তান যে দাড়ি রাখলো, সেটি নিয়ে কি প্রশ্ন তোলা যায়? কোন রাজনৈতিক ব্যক্তিত্ব এই ধরনের প্রশ্ন করতে পারে যে বুড়ো বয়সে যাদের আসলে ভীমরতিতে ধরে তারা দাঁড়িয়ে রাখে? সেনাপ্রধান সেরকম একজন এই ধরনের মন্তব্য করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। আমি তাকে আহ্বান করব, সেনাপ্রধানের দাঁড়িয়ে নিয়ে আপনি যে মন্তব্য করেছেন, এর জন্য আপনি জাতির কাছে, সেনাপ্রধানের কাছে দুঃখ প্রকাশ করেন। এর আগে তিনি আরো বলেছিলেন যে মাথায় ঘিলু নাই, প্রশিক্ষণ নাই, সেনাবাহিনী নাকি অস্ত্র চালাতে পারে না। সেনাবাহিনী যদি 71-এ অস্ত্র হাতে তুলে নিত, তাহলে বাংলাদেশের স্বাধীনতা সেটি হয়তো আরো পরে হতো। হ্যাঁ, আমাদের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ তারা ভূমিকা রেখেছে, কিন্তু একটি প্রশিক্ষিত বাহিনী, তাদের যে ভূমিকা, এটি অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং সেই ভূমিকার জন্য বাংলাদেশের জনগণ তো সেনাবাহিনীকে সবসময় ধন্যবাদ জানিয়েছে। গণঅভ্যুত্থানে 90-এ যেমনি ভাবে সেনাবাহিনী ভূমিকা রেখেছে, 24-এও ভূমিকা রেখেছে, এদেশের জনগণ ভূমিকা রেখেছে, জনগণের সাথে সেনাবাহিনী ভূমিকা রেখেছে। তাদের ভূমিকা নিয়ে যারা প্রশ্ন তুলছে, বরং যারা প্রশ্ন তুলছে তাদের ভূমিকা নিয়েও মানুষের প্রশ্ন আছে, তাদের ভূমিকা নিয়েও মানুষের প্রশ্ন আছে। তো যাই হোক, আমরা সেই প্রশ্ন উত্থাপন করতে চাই না। 24-এর গণঅভ্যুত্থানের পরে এমন একটি রাষ্ট্র আমাদের সবার প্রত্যাশা, যেখানে সাম্য থাকবে, কথা বলার স্বাধীনতা থাকবে, ন্যায় বিচার থাকবে, যেখানে মানবিক মর্যাদা থাকবে। 24-এর পরে যে সরকার দায়িত্ব গ্রহণ করেছিল, সেই সরকারের প্রতি অনেকের আক্ষেপ রয়েছে। তার কাছে যে প্রত্যাশা ছিল, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার কাছে মানুষের যে প্রত্যাশা ছিল সেটি আসলে তিনি পূরণ করতে পারেননি। এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। কারণ যে সকল তরুণরা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল, তারা পরবর্তীতে এমন একটি সরকার গঠন করলো, যাদেরকে উপদেষ্টা হিসেবে বসালো, তারা আসলে যোগ্য ছিল না। কেউ কেউ দায়িত্ব পাওয়ার পরে নানান ভাবে অপকর্মের সাথে লিপ্ত হলো, তদবির বাণিজ্য, ব্যবসা প্রতিষ্ঠান দখল করা, নানান ধরনের অপকর্ম করেছে। আমি সেই বিষয়ে অতীতে বক্তব্য রেখেছি। বিশেষ করে আমাদের যে 3 জন ছাত্র উপদেষ্টা ছিল, তাদের কাছে এদেশের জনগণের অনেক প্রত্যাশা ছিল। নাহিদ ইসলাম তো এখন অনেক গরম গরম বক্তব্য দেন, কিন্তু তিনি 6 মাস যে মিনিস্ট্রির দায়িত্ব পালন করেছিলেন, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা সাক্ষী। গণমাধ্যমের সংস্কার তিনি কি আসলে করতে পেরেছেন? যে নাহিদ ইসলাম গণমাধ্যমের সংস্কার 6 মাস দায়িত্ব পালন করে করতে পারেননি, এর পরবর্তীতে তার উত্তরসূরি মাহফুজ আলম, তিনিও গণমাধ্যমের সংস্কার করতে পারেননি। সাংবাদিকদের যে অধিকার, মর্যাদা, সেটি প্রতিষ্ঠা করতে পারেননি। তারা এখন বলছে বিএনপি সরকারের পতন ঘটিয়ে তারা নাকি নতুন সরকার গঠন করবে। আপনারা তো 18 মাস সময় পেয়েছিলেন। নেপালে যেখানে গণঅভ্যুত্থানের শক্তি ক্ষমতা আসলো, বাংলাদেশে আপনারা কেন প্রধান বিরোধী দল পর্যন্ত হইতে পারলেন না? এর কারণটা হলো যে আপনাদের জামাতের রগে আপনারা ভুগতেছেন। যাদের সম্পর্কে আপনারা বলেছিলেন যে জামাত স্বাধীনতা বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী, মানচিত্র বিরোধী একটি শক্তি, নাহিদ ইসলাম বলেছিল জামাতের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবে না। সেই নাহিদ ইসলাম যে সময় জামাতের নেতৃত্বকে গ্রহণ করে, তখন কি এই 11 দলীয় জোটের প্রোগ্রামে জনগণের সারা শব্দ থাকে? নাহিদ ইসলাম নিজেই তো বলে গেছে জামাতের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবে না। সুতরাং এই 11 দলীয় জোট এখন তো 9 দলীয় জোট, তাই না সাংবাদিক ভাইরা? এখন তো 2 দল
চলে গেছে না? সুতরাং এই 9 দলীয় জোটের নেতৃত্বে, যে জোটের নেতৃত্ব দিচ্ছে জামাত ইসলাম, তাদের নেতৃত্বে আর কোন গণঅভ্যুত্থান আর কোন আন্দোলন ইনশাআল্লাহ সফল হবে বলে আমার কাছে মনে হয় না। এবং জুলাই জাতীয় সনদ নিয়ে, গণভোট নিয়ে তারা কথা বলছে, তাদের কোনো ইস্যু নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশটা পরিচালনা করছেন, কথা বলার তো কোনো প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না। তারা যে ইস্যু নিয়ে কথা বলছে, বরং রাষ্ট্র পুনর্গঠনে তাদের উচিত ছিল সরকারকে সহযোগিতা করা। গণঅভ্যুত্থানের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানে ব্যর্থ হয়েছে, সেখানে বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, তাকে সফল করা দায়িত্ব ছিল এই 11 দলীয় জোটের, যারা অপোজিশনে আছে তাদের। কিন্তু তারা এই মুহূর্তে চাচ্ছে বিএনপি সরকারের পতন। তো বিএনপি সরকারের ধরে যে পতন হলো, এরপরে কি আপনারা ক্ষমতা চালাইতে পারবেন? নাকি আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চান? এই ধরনের একটি অশান্ত পরিবেশ সৃষ্টি করে প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন। কেউ বলছে যে 1 মিনিটে গণঅভ্যুত্থান ঘটিয়ে দিবে, কেউ বলছে যে আসলে 3 দিনে ঘটিয়ে দিবে, কেউ বলছে 7 দিনে, কেউ বলছে 16 দিনে। আরে গণঅভ্যুত্থান ঘটাইতে তো একটা সমন্বয় লাগবে। তো সরকার পতন ঘটাবেন, ভালো কথা, একটা সমন্বিত বক্তব্য দেন যে 7 দিনের মধ্যে পতন ঘটিয়ে দিবেন। কর্নেল অলি আহমেদ আমাকে নিয়ে এবং আমাদের সহযোদ্ধা নুরুল হক নূর, বিএনপি সরকারের প্রতিমন্ত্রী, গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি, দেখেন এই যে মুরব্বী মানুষ কর্নেল অলি আহমেদ যে ভাষায় কথা বলেছে, এইটা কিন্তু রাজনৈতিক ভাষা হইতে পারে? একজন মুরব্বী মানুষ, সম্মানিত মানুষ, বীর মুক্তিযোদ্ধা, এই শেষ বয়সে তিনি জাতিকে দীক্ষা দিয়ে যাবেন, আমাদেরকে শিক্ষা দিয়ে যাবেন। সেখানে তিনি এই এনসিপির যে তরুণ নেতারা আছে তাদের ফাঁদে পা দিয়ে আজকে কর্নেল অলি আহমেদ নাসিরউদ্দিন পাটোয়ারির ভাষায় কথা বলছে। মানে জামাতে যাওয়ার পরে এইভাবে যে আসলে চরিত্রের অধঃপতন হয়, সেটা কর্নেল অলি আহমেদকে না দেখলে আসলে আমি বুঝতাম না। সর্বশেষ বলবো, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এক সময়, যে সময় আওয়ামী লীগ ক্ষমতায়, আমি এবং নুরুল হক নূর এখানে উপস্থিত, তার সাথে একবার উত্তরায় বসেছিলাম এবং জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে আমরা আহ্বান করেছিলাম যে বিএনপির নেতৃত্বে আমরা যুগপৎ আন্দোলন করছি, আপনাদেরকে আমরা মাঠে দেখতে চাই। এখানে নুরুল হক নূর নিজে উপস্থিত আছে। ওই সময় জামাত ইসলামকে আমরা মাঠে পাইতাম না, যে কারণে আমাদের কাছে মনে হয়েছিল যে জামাতকে মাঠে নামতে হবে। আজকে সেই জামাত ইসলাম আজকে বড় বড় কথা বলে। গণঅভ্যুত্থানের সময় আমি এবং নুরুল হক নূর, আমাদের বর্তমান মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তার সাথে একসাথে কাজ করছিলাম। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা মেনে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী তিনি রাজনৈতিক সমন্বয়টা করেছিলেন। জামাত ইসলাম, হেফাজত ইসলাম থেকে শুরু করে ইসলামিক দলগুলো এবং অন্যান্য রাজনৈতিক দল, তাদেরকে মাঠে সক্রিয় করার জন্য তিনি কাজ করেছেন। এবং এই বিষয়ে পরবর্তীতে জামাতের একজন নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, যিনি জামাতের এমপি, তাকে আমি প্রশ্ন করেছিলাম যে গণঅভ্যুত্থানের সময় বিএনপির কোন নেতার সাথে আপনার বেশি কথা হতো বা রাজনৈতিক সমন্বয়টা কে করতেন? তিনি আমাকে বলেছিলেন যে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, এবং তিনি আরো বলেছিলেন যে ওই সময় বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে আমাকে গণঅভ্যুত্থানের সময় জনাব সালাউদ্দিন আহমেদ কথা বলিয়ে পর্যন্ত দিয়েছিল। অনেকে যারা বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন, আমি যে কথাগুলো আজকে তো নতুন বলছি না, অসংখ্যবার বলেছি যে রাজনৈতিক সমন্বয় সেটা বিএনপি করেছে। হ্যাঁ, ছাত্র নেতৃবৃন্দ মাঠে না নামলে গণঅভ্যুত্থান হতো না, এটা সত্য। কিন্তু 16 বছর আমাদের যে সংগ্রাম, এই সংগ্রামে যদি ছাত্র নেতৃবৃন্দ আগে থেকে নামতো, এদেশের জনগণ নামতো, তাহলে তো হাসিনা 16 বছর থাকতে পারে না। তার মানে কি? তার মানে 16 বছর ধরে রাজনৈতিক দলগুলো মাঠ তৈরি করেছে, গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করা হয়েছে। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, যে আন্দোলন করতে গিয়ে আমি জেলে গিয়েছিলাম, নুরুল হক নূর তাকে লাইব্রেরির সামনে যেভাবে বেধড়ক নির্যাতন করেছিল, সেই দৃশ্য কি দেশের জনগণ ভুলে গিয়েছে? আজকে গণঅভ্যুত্থানের ইতিহাসকে নাকি বিকৃত করা হচ্ছে। যে সময় গণঅভ্যুত্থানের যে ঘোষণাপত্র তৈরি করলো নুরুল হক নূর এবং আমি, বলছিলাম যে ঘোষণাপত্রে আপনারা কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে এই শব্দটা উল্লেখ করেন। দেখবেন ওই ঘোষণাপত্রে কোটা সংস্কার আন্দোলন এই শব্দটা উল্লেখ করা হয়নি। ইতিহাস সর্বপ্রথম বিকৃত করেছে এনসিপি। গণঅভ্যুত্থানের প্রকৃত ইতিহাস নাহিদ ইসলাম যদি জাতিকে জানায়, তাহলে আমি আগেও বলেছি, আজকে বলে শেষ করি,
আমি সার্জিস আলমের একটি বক্তব্য শুনছিলাম। তিনি একটি পডকাস্টে বলছেন যে আমি তো 2 নম্বর সমন্বয়ক ছিলাম, আমি কেন উপদেষ্টা হতে পারলাম না। কেন উপদেষ্টা হতে পারেননি সেটি 7 আগস্ট রাতে আসিফ মাহমুদ আমাকে বলেছিল হাসনাত এবং সার্জিস গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করেছে। এই জন্য 2 নম্বর 3 নম্বর বাদ দিয়ে 4 নম্বর সমন্বয়ক আসিফ মাহমুদ উপদেষ্টা হয়েছে। গণ অভ্যুত্থানের সময় তরুণদের মধ্যে 2 ভাগে বিভক্তি ছিল। নাহিদ এবং আসিফরা গণ অভ্যুত্থানের প্রকৃত পক্ষে ছিল এবং হাসনাত এবং সার্জিস তারা হাসিনা রক্ষার আন্দোলন করছিল। 19 জুলাইয়ের ঘটনা কি মানুষ ভুলে গিয়েছে? আজকে সেই তরুণরা সেনাবাহিনীকে নিয়ে যে ধরনের মন্তব্য করে, সেনাপ্রধানের সাথে হাসনাত আব্দুল্লাহ নিজে গিয়ে বৈঠক করেছিল। আপনি কি আলোচনা করেছেন? রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ মানুষ, কি আলোচনা হয়েছে আমরা জানি না, কিন্তু সেই আলোচনা আপনি বাইরে এসে নিজের মতন করে বয়ান সৃষ্টি করেন, সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করেন। এটা কোনো কথা হইতে পারে? প্রিয় বন্ধুগণ, আমরা পাহাড়ে শান্তি চাই এবং আমরা মনে করি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি জঙ্গল সলিমপুরে যেভাবে শান্তি ফিরিয়ে এনেছেন, ইনশাআল্লাহ তার নেতৃত্বে, তার নির্দেশনায় পাহাড়ে ইনশাআল্লাহ শান্তি প্রতিষ্ঠা করা সম্ভবপর হবে। এই জন্য সেখানে সেনাবাহিনীর যারা দায়িত্বরত আছে তাদেরকে আমাদের সকলের উচিত সমর্থন দেওয়া, সহযোগিতা করা। পাহাড়ে যদি সেনাবাহিনী আগামীকাল প্রত্যাহার হয়ে যায়, বিশ্বাস করেন পাহাড়কে নিয়ে প্রতিবেশী রাষ্ট্রের যে চক্রান্ত ষড়যন্ত্র আছে, এই যে পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠী, এদের হাতে যে অস্ত্র, আমাদের বিভিন্ন বাহিনীর হাতে তো এরকম অস্ত্র নাই। এই অস্ত্র কারা দেয়? তারা তাদের পিছনে ইনভেস্ট করে। পাহাড়কে বাংলাদেশ থেকে আলাদা করার নানান ধরনের চক্রান্ত অতীতে করা হয়েছে। ইনশাআল্লাহ এই চক্রান্ত সফল হতে দেওয়া হবে না। পাহাড় আমাদের, পাহাড়ে যারা আছে আমাদের ভাই, আর আমরা যারা সমতলে আছি আমরা তাদের ভাই। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সংকটের সমাধান করে গেছেন, জাতীয়তাবাদের যে দর্শন তিনি জাতির সামনে পেশ করেছেন, এটি সর্বশেষ কথা। আমরা সবাই বাংলাদেশী, এই পরিচয়ে আমি নিজে গর্ববোধ করি এবং আমি পাহাড়ে ভাই এবং বন্ধুদেরকে বলবো আপনারাও এই পরিচয়ে গর্ববোধ করুন। এই বাংলাদেশ আমাদের, এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আমাদের সেনাবাহিনীকে নিয়ে যারা বিতর্ক সৃষ্টি করতে চায় তারা কিন্তু ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। সুতরাং আমাদের এই বাহিনী, আমাদের ভ্যাট এবং ট্যাক্সের টাকায় তাদের বেতন দেওয়া হয়, এই বাহিনীর সদস্যদের নিয়ে বিতর্কিত মন্তব্য করা অনুচিত। আবারও বলতে চাই যে এনসিপি কেন সেনাবাহিনীর বিরুদ্ধে আমি জানি না, সেনাবাহিনীকে নিয়ে তাদের কেন এত বিষোদ্গার আমি জানি না। আমি তাদেরকে বলবো, ওই যে গোপালগঞ্জে সেনাবাহিনীর এপিজিতে আপনাদেরকে কিন্তু রক্ষা করা হয়েছিল। সেনাবাহিনী যদি এগিয়ে না যেত তাহলে গোপালগঞ্জ থেকে ফিরতে পারতেন। আজকে এই বাহিনীকে নিয়ে আপনাদের এত মন্তব্য, এত বাজে কথাবার্তা কেন? আমি জানতে চাই যে নাসিরউদ্দিন পাটোয়ারি সেনাবাহিনী সম্পর্কে যে ধরনের কথাবার্তা একের পর এক বলেই যাচ্ছে, এটি নাহিদ ইসলামকে দায় নিতে হবে। নাহিদ ইসলামের আশকারা ছাড়া নাসিরউদ্দিন পাটোয়ারি এইভাবে কথাবার্তা বলতে পারে না। যেমনি ভাবে সেনাবাহিনীকে নিয়ে বলছে, সেনা প্রধানকে নিয়ে বলছে, আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে বলছে, আমাদের মন্ত্রীদেরকে নিয়ে বলছে, মন্ত্রীদের সাথে তুই তুকারি করে কথা বলছে। বাংলাদেশে এই রাজনৈতিক অসভ্যতা কখনোই ছিল না। বাংলাদেশে এই রাজনৈতিক অপসংস্কৃতি এবং এই অসভ্যতা নাসিরউদ্দিন পাটোয়ারি সৃষ্টি করছে এবং এইটা পরিকল্পিতভাবে আমি মনে করি নাহিদ ইসলামের নির্দেশনায় নাসিরউদ্দিন পাটোয়ারি এই ধরনের বক্তব্য দিচ্ছে, এই ধরনের কথাবার্তা বলছে। আমার সর্বশেষ কথা হলো, আজকে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন তারা একটি চমৎকার আয়োজন করেছে। বিভিন্ন পথের মানুষকে তারা ইনভাইটেশন দিয়েছে। তারা এর আগেও একটি আলোচনা করেছিল, আমি এসেছিলাম। আজকে আমার ব্যস্ততা ছিল, তারপরেও যেহেতু আমি গত বছরের প্রোগ্রামে এসেছিলাম, আজকেও এসেছি। আমি তাদেরকে বলবো যে আপনারা একটি সার্বজনীন ওয়েতে এগিয়ে যান, যাতে করে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করতে আমাদের সেনাবাহিনী সক্ষম হয়। এবং যে সরকার এই মুহূর্তে দায়িত্ব রয়েছে, এই সরকার আপনাদের সরকার, আমাদের সরকার। আপনার কিছু অনুযোগ আমি শুনেছি, এই অনুযোগ ভবিষ্যতে আর থাকবে না ইনশাআল্লাহ। আপনারা পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করছেন, পাহাড়কে নিয়ে আপনারা ষড়যন্ত্র করছেন না।
সুতরাং সরকার আপনাদের যে দাবি দেওয়া ইনশাআল্লাহ সেটি পূরণ করবে এবং পাহাড় নিয়ে আপনাদের যে বিশ্লেষণধর্মী বক্তব্য এবং সব বক্তব্যের সাথে আমি একমত হচ্ছে না, একমত হওয়ার সুযোগও নাই, কারণ আমাদের ভিন্ন মত থাকতেই পারে। তবে পাহাড়ে যে আপনারা শান্তি প্রতিষ্ঠা করতে চান এটির সাথে আমি একমত, এবং সেনাবাহিনীকে নিয়ে আপনাদের যে অবস্থান এটির সাথে আমি একমত। কিছু ভিন্ন মত আমার আছে, সে বিষয়ে আমি আর বক্তব্য রাখছি না। আমি বলবো যে আপনারা সার্বজনীন ভাবে এগিয়ে যান। কাউকে আমরা আসলে মানে সন্ত্রাসী, ষড়যন্ত্রকারী এগুলো বলতে চাই না। হ্যাঁ, আমাদের মত পার্থক্য আছে, সেই মত পার্থক্য কিভাবে দূর করা যায়, কিভাবে আসলে পাহাড়ের মানুষও তারা নিজেদেরকে বাংলাদেশী পরিচয় দিয়ে সন্তুষ্ট বোধ করে, সেটি নিয়ে আমরা আলোচনা করতে পারি। এই ধরনের অসংখ্য আলোচনা হওয়া উচিত। ভিন্ন মত, এটি থেকে একটি সমাধান চলে আসবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।